আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, নিয়তির অমোঘ নিয়মে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের ১৭ মাসের যে অধ্যায়, এটির পরিসমাপ্তি ঘটেছে। জনগণ বিদ্রোহ করেনি, বিপ্লব করেনি, তাকে ক্ষমতা থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য রাজপথে কোনো আন্দোলন হয়নি। তাহলে তিনি কেন গেলেন? তিনি কি ইচ্ছা করে গিয়েছেন? প্রশ্নই আসে না। অন্যদিকে তিনি এবং তার যারা লোকজন, তারা থাকতে চেয়েছেন। মনের যে লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল অনন্তকাল থাকার, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন তিনি ৫ বছর থাকতে চান, এই কথা, বা তিনি যেন ৫ বছর থাকেন এই কথা জনগণ বলছে। কেউ কেউ ৫০ বছর থাকার কথাও বলছে। তার এই সরকারটির নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকার। দেশি বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়ে বলছেন তার কোন নির্দিষ্ট সময়সীমা নেই। এগুলো নিয়ে আমরা যারা সংবাদ মাধ্যমে কথা বলতাম, আমরা যারা বলতাম যে তিনি যাবেন না, যেতে চান না, কেউ ক্ষমতা ছেড়ে যেতে চায় না, তখন অনেকে পেউ, পু, ভু, ভা এ সমস্ত শব্দ করত। অনেকে বলার চেষ্টা করত যে ডক্টর মোহাম্মদ ইউনূস তার নির্দিষ্ট সময় ক্ষমতা ছেড়ে নির্বাচন অনুষ্ঠান করে তারপর তিনি চলে যাবেন। ভালো কথা। তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি চলে গেছেন, বা তিনি একেবারে নির্দিষ্ট সময় তার কমিটমেন্ট রক্ষা করে চলে গেছেন, এবং আমরা যারা তার চলে যাওয়ার ব্যাপারে কথাবার্তা বলেছি, আমরা আসলে ভুল বলেছি। বাস্তবে কি তাই? মোটেও নয়। বাস্তবতা হলো যে এই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন এলেন, তখন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারকা কেবল ইউনূস, ইউনূস, ইউনূস। হুজুররা ওয়াজ করেন তিনি আল্লাহ কর্তৃক মনোনীত, তার বিরোধিতা করা যাবে না। হুজুররা তার জন্য দোয়া করেন, তাকে ১০০ বছর ক্ষমতায় রাখার জন্য মাঠে ময়দানে আওয়াজ। তিনি নামাজ পড়তে ঈদের ময়দানে যান, সেখানে অসংখ্য মানুষ দাঁড় করিয়ে স্যার যাবেন না, যাবেন না, যাবেন না। তিনি চাঁদের হাসি দিয়ে বলেন যে দোয়া করবেন। তো এই যে একটা ইউনূসকে নিয়ে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সারা বাংলাদেশে আদিক্ষেতা শুরু হয়েছিল, এবং স্বয়ং তারেক রহমান সাহেব তিনি তার ক্ষমতার একেবারে কাছাকাছি, মানে আওয়ামী লীগ গেছে, ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার সঙ্গে সঙ্গেও যিনি ক্ষমতায় আসবেন জনাব তারেক রহমান সাহেব, তিনি এবং তার দলের লোক, তার প্রয়াত মা বেগম খালেদা জিয়া, তারাও জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভীষণ রকম তোয়াজ করছিলেন, তদবির করছিলেন, এবং বেগম খালেদা জিয়ার নির্দেশ ছিল কোনো অবস্থাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিরক্ত করা যাবে না। আমি নিজে ব্যক্তিগতভাবে সমালোচনা করেছি, কিন্তু তার প্রাপ্য সম্মান, তার যারা লোকজন রয়েছেন তাদেরকে সমীহ করে কথা বলা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা আমি সবসময় বজায় রেখেছি এবং আগামী দিনগুলোতে বজায় রাখবো। কারণ কি? কারণ হলো আওয়ামী লীগের শাসন আমলে ২০১৪ থেকে একেবারে ২৫ পর্যন্ত ১০টি বছর যে জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছি, যে কষ্ট পেয়েছি, যে আতঙ্ক, অজানা শঙ্কা আমাকে তাড়া করে ফিরেছে, তার থেকে যে মুক্তি, সে মুক্তি মিলেছে আগস্ট মাসের ৫ তারিখে। ফলে আমি আওয়ামী লীগের পতন, মানে যতটা না চেয়েছি তার চেয়ে বেশি আমার মুক্তি চেয়েছি। তো আমাকে আল্লাহ সেই মুক্তি দিয়েছে, যে ওছিলায় আমার মানে মুক্তি ঘটেছে। আমি সারাটা জীবন তাদের প্রতি কৃতজ্ঞ থাকব। এবং এখন দেখুন তাদের ক্ষমতা নেই, আমি এখন তাদের ব্যাপারে কি বলি আপনারা লক্ষ্য করবেন। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগ জামানাতে আওয়ামী লীগের সমালোচনা করেছি, আওয়ামী লীগ ভালো করুক। এর কারণ হলো যে আমি তো ২০১৪ সন থেকে আওয়ামী লীগের সঙ্গে ছিলাম না, কোনো রাজনৈতিক দলেই ছিলাম না, নির্বাচন করিনি। তো ২০১৮ সনে এসে শুধু মনোনয়ন চেয়েছিলাম, আওয়ামী লীগের পাইনি, সেটা একটা ব্যতিক্রম ঘটনা। এজন্য আমি বিএনপিতে যোগদান করে বিএনপির মনোনয়ন নিয়েছিলাম।
কিন্তু 14 থেকে 18 সন পর্যন্ত তো আমার কোনো দলীয় পরিচয় ছিল না, কিন্তু আমি চাইতাম যে আওয়ামী লীগ ভালো করুক। এই জন্য সমালোচনা করতাম ইতিবাচক অর্থে, যা আওয়ামী লীগের লোকজন গ্রহণ করতে পারেননি। একই ঘটনা আমার ক্ষেত্রে ঘটেছে, হয়তো আমি ভুল, কিন্তু এই যে ইউনূস সাহেবের পতনের পরে আমার কাছে মনে হচ্ছে আমি সঠিক। একেবারে প্রথম দিন থেকে ইউনূস সাহেব যেদিন শপথ নিলেন আগস্ট মাসের 8 তারিখে, তার 5 দিন পর থেকে, বা 5 দিন না, ঠিক 1-2 দিন পর থেকে আমি সমালোচনা করা শুরু করলাম। যদি সেই সরকার সমালোচনাগুলো শুনতেন, তাদের বিদায়টি হতো চমৎকার, সুন্দর, সম্মানজনক এবং আনন্দদায়ক। আমরা অনেকে অশ্রু সজল নেত্রে তাকে বিদায় জানাতাম এবং তার সরকারের সকল কর্মকাণ্ডকে আমরা সার্টিফাই করতাম। কিন্তু এখন আমরা কি বলছি? তিনি চলে গেছেন, এটা সঠিক নয়। তিনি স্বেচ্ছায় সজ্ঞানে চলে যেতে বাধ্য হয়েছেন। তার যারা নিয়োগকর্তা দেশে এবং দেশের বাইরে, সবাই তার ব্যাপারে ভীষণ রকম বিরক্ত হয়ে পড়েছিল। আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের সমর্থন তুলে নিয়েছিল। এনসিপির প্রতিটি লোক, সে নাহিদ, সার্জিস, মাহফুজ থেকে শুরু করে নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে সবাই, প্রত্যেকটা মানুষ তার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। রাজনৈতিক দলগুলো যারা সংস্কার কমিশনে গিয়েছিলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সঙ্গে আলী রিয়াজ এবং অন্যান্য যে সকল কুতুব তারা নিয়োগ লাভ করেছিলেন, অল অন এ সাডেন, তাদের সকলের ব্যাপারে তারা সকলের মানে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সকল লোকজন, যাদেরকে আপনি কুতুবে ফুরফুরানি বলতে পারেন, নূরে ঝুলঝুলানি বলতে পারেন, মানে কুতুবে ফুরফুরানি মানে কুতুব তো আপনি বুঝেন যে নেতা, বড় মোর্শেদ, বা যিনি নিজেকে শায়ক বা মনে করেন যে আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যারা ক্ষমতা লাভ করেছিলেন, তাদের ক্ষমতা লাভ করার জন্য কোনো লড়াই ছিল না, সংগ্রাম ছিল না, চেষ্টা ছিল না, তদবির ছিল না। তারা অল অন এ সাডেন অলৌকিকভাবে ক্ষমতা পেয়েছেন, এজন্য তারা নিজেদেরকে কুতুব মনে করতেন। আর ফুরফুরানি মানে বাতাসে ভেসে বেড়ায়, ফুরফুর ফুরফুর করে। তো তাদের কোনো ওজন ছিল না, তাদের কোনো বন্ধন ছিল না। একটা ঘুড়ি বন্ধনহীন অবস্থায় যেভাবে ঘুরে বেড়ায়, ওইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা কুতুব ছিলেন, তারা ফুরফুর করতেন, ফুরফুরে উড়ে বেড়াতেন। এই জন্য আমি তাদেরকে বলছি কুতুবে ফুরফুরানি। আর একটা হলো নূরে ঝুরঝুরানি। নূর মানে কি? আলো, ঝকমক ঝকমক করে। আপনি দেখবেন যে তার যে সকল কুতুব বা কুতুবি বা কুতুবানি যোগদান করেছিলেন, তাদের সবার চেহারা সুরত একেবারে তেলতেলে, ঝলঝলে, ঝুলঝুলে হয়ে গেছিল। প্রত্যেকটা লোক, যে চিকন ছিল সে মোটা হয়েছে, যে মোটা ছিল সে তার গায়ে ঘি মাখনের আবেশ পড়ে গেছিল, যে লোক কথা বলতে পারতো না, ও মাই গড, তাদের কথার দাপটে, হুমকিতে ধামকিতে তছনছ। প্রেস সচিব শফিকুল আলম সাহেবের মতো ভদ্রলোক মানুষ, ও মাই গড, বিকাম এ ডিস্টার্বিং এলিমেন্ট। তার সাথে সাথে আরো যে কয়জন আসলেন প্রেস বিভাগে, মানে তাদের যে হুমকি ধামকি কথাবার্তা, আমরা যারা এই সমাজে বসবাস করছিলাম আমাদের জন্য খুব অসহ্য হয়ে পড়েছিল। তো তাদের কোনো বন্ধন ছিল না, তারা সবাই ফুরফুর ফুরফুর করছিল। এদের কারণে সমাজে অসন্তোষ তৈরি হয়েছিল। রাজনৈতিক দলগুলো, প্রধান যারা স্টেক হোল্ডার ছিলেন, তারা কোনো অবস্থাতে তাকে মেনে নিতে পারছিলেন না। নেহায়েত দায়ে পড়ে তার কাছে যেতেন, কিন্তু পিছনে পিছনে তারা বাজে কথা বলতেন। প্রশাসন ভেঙে পড়েছিল। পুলিশ, মিলিটারি, মানে 3 বাহিনীর সঙ্গে জেনারেল ওয়াকারের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। ক্যান্টনমেন্টের সঙ্গে ওনার কোনো সম্পর্কই ছিল না। পুলিশের সঙ্গে তার কোনো সম্পর্কই ছিল না। হাতে গোনা কয়েকজন পুলিশ কর্মকর্তা একেবারে নেহায়েত কাজ করলেই নয়, সেই কাজগুলো করেছে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের আইন শৃঙ্খলা রক্ষা করা, তাকে সহযোগিতা করা, তার জন্য হৃদয় মন দিয়ে কিছু করা কেউ করেননি। শুধুমাত্র যেদিন জকরুমান্না আক্রমণ করতে এসেছিল নির্বাচনের আগে, সেদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি সদয় হয়ে যে কাজটি করেছেন, ইউনূস সাহেবের জন্য নয়, ইলেকশনের জন্য করেছেন, যেন ইলেকশনটা হয়। তো সেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা পরিস্থিতিতে তিনি পড়লেন, সারা পৃথিবী তার জন্য ছোট হয়ে এলো, সারা পৃথিবী তার জন্য বিষাদময় হয়ে গেল।
যে পৃথিবী তিনি মুক্ত বিহঙ্গর মতো ঘুরে বেড়ালেন, সে পৃথিবীতে তার যাওয়া বন্ধ হয়ে গেল। তার সর্বশেষ যাত্রা লন্ডন। সেই লন্ডনে তিনি গেলেন, অপমান হলেন, অপদস্থ হলেন, ঠাট্টা টিটকারি মস্কারা থেকে শুরু করে আওয়ামী লীগ থেকে শুরু করে অন্য সমস্ত দল, মানে তিনি রীতিমতো সেখানে নাজেহাল নয়, শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার মতো অবস্থায় পড়ে গেলেন। তার কুতুব বা কুতুবে ফুরফুরানি তারা যে কিভাবে দৌড় দিয়েছে সেই সময় আপনাদের মনে আছে। এরপর তিনি ওখানে বসে খলিলুর রহমান সাহেবের মাধ্যমে তিনি তারেক রহমান সাহেবের সঙ্গে একটা সমঝোতা করেন। এটি সমঝোতা না আত্মসমর্পণ, না কি এটি নিবেদন, এটা এখন আপনারা বুঝতে পারছেন। তার প্রেক্ষিতে এই ফেব্রুয়ারি মাসে নির্বাচনের তারিখ ঘোষিত হয়। কিন্তু লন্ডন বৈঠকের আগে তাদের যে চাল চরিত্র, এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর লন্ডন থেকে ফিরে এসে নানাভাবে চেষ্টা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে এগোনোর জন্য, পিছনের জন্য, সংস্কার, হা ভোট না ভোট, সংবিধান সংশোধন, নানা রকম ফন্দি ফিকির করে তিনি একটার পর একটা ঝামেলা করার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত একটাতেও তিনি সফল হতে পারেননি। কারো আস্থা তিনি গ্রহণ করতে পারেননি। কেন পারেননি সেটা নিয়ে শরীয়তের অনেক মাসলা রয়েছে। মশলা মানে উপাদান, আর মাসলা মানে বিভিন্ন পদ্ধতি বা যে মানে কর্মকাহিনী। তো সেই শরীয়তের মাসলা কাহিনী আমি এগুলো বলবো না, এগুলো আপনারা সবাই বুঝতে পারেন। ইট ইজ ওপেন। আমি মারেফতের কতগুলো জিনিস বলবো, যেটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে ঘটেছে, আর তারেক রহমান সাহেবের ক্ষেত্রে ঘটার যেন সম্ভাবনা না হয়, এই জন্য এই কথাগুলো বলা। ডক্টর ইউনূসকে বলে আমি মূলত তারেক রহমান সাহেবকে বোঝাতে চাচ্ছি, তিনি তার আশেপাশে কোনো আল্লাহওয়ালা ভালো মানুষ রাখেননি। একমাত্র তার যে ধর্ম উপদেষ্টা, যে ভদ্রলোক, তিনি সরকারের অঙ্গ ছিলেন না, তার আমল একিন কর্ম এটি ভালো ছিল। আর বাকি যারা ছিলেন এদের কার বিরুদ্ধে বলেন তো? জেনা, ব্যভিচার, যৌনতা, মদ্যপান, ঘুষ, দুর্নীতি, অনিয়ম, লোক ঠেকানো, মুনাফিকি, টাউটারি, বাটপারি, এই যে জিনিসগুলো আছে, আপনি কোনটা নেই কার বিরুদ্ধে, কয়জনের বিরুদ্ধে নেই, এটা খুঁজে বের করেন। ফলে রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন তাদের আশেপাশে এমন ভালো মানুষ থাকবে যাদেরকে আরশ আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া প্রদান করেন। যারা কোনো গাছের তলে বসলে সেই গাছ ছায়া বিতরণ করে, বাতাস সেই গাছের সেই ডালপালা দোলাতে থাকে। এরকম মানুষ যখন সরকারে থাকে, সরকার প্রধানের পাশে থাকে, আশেপাশে থাকে, তখন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করেন। অনেক সরকার প্রধান মদ্যপান করেছেন, করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মদপান করেন কিনা আমি জানি না। অনেক সরকার প্রধান নিজেরা জেনাকার, ব্যভিচারী, তারপর ধর্ষণকারী, তারপরও তারা সফল হয়েছেন। যুদ্ধক্ষেত্র নয়, এমনি প্রকাশ্য সেই গৃহবধূকে ধরে ধরে রাজপ্রাসাদে এনে বহু রাজা সঙ্গম করে তাদেরকে ছেড়ে দিয়েছেন, ধর্ষণ করে ছেড়ে দিয়েছেন, কিন্তু তারা সফল হয়েছেন। এর কারণ হলো রাজকর্মে তারা কখনো মুনাফিকি করেননি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, জুলুম অত্যাচার প্রশ্রয় দেননি। ফলে ওই রাজাদের ব্যক্তিগত যে অপরাধ, এটা রাজকর্মে সংমিশ্রিত হয়নি। ব্যক্তির অপরাধ কেবলমাত্র তার ব্যক্তি জীবন দ্বারা, হয়তো ছেলে অন্ধ হয়েছে, স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, শরীর স্বাস্থ্য খারাপ ছিল, মনের মধ্যে অশান্তি ছিল, কিন্তু রাজকর্ম তারা ভালোভাবে চালিয়েছেন, ফলে বরকত হয়েছে। কে? নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর। কে? আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন। এদের যে রাজকর্মে ব্যুৎপত্তি, তারা অলি আল্লাহ, গাউস কুতুব, পীর মাশায়েখ, তাদেরকে সম্মান করতেন, মর্যাদা দিতেন। তারপর ভালো মানুষদেরকে আশেপাশে রাখতেন এবং
কোনো অবস্থাতে ব্যক্তিগত ক্রোধ, ক্ষোভ, লালসা দিয়ে রাজকর্ম সিংহাসনে বসে ওটা পরিচালিত করতেন না। 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে পুরো রাষ্ট্রের চরিত্র পাল্টে গেছে। সেটা মবের মাধ্যমে বলেন, 32 নম্বর ভাঙচুরের মাধ্যমে বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে জুতো মারা, কোর্ট কাছারিতে প্রকাশ্য কোর্টে হ্যান্ডকাপ পরা অবস্থায় মব সৃষ্টি করে দেশের রাজনৈতিক নেতাদেরকে, প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতাদেরকে, সম্মানিত রাজনৈতিক নেতাদেরকে জুতো পেটা করা, লাথি মারা, অন্ডকোষ ফাটিয়ে ফেলা, এই কাজগুলো এই গত 17 মাসে হয়েছে। কোনো রিজন নেই, আল্লাহর গজব নাজিল হয়েছে এই সকল কর্মকাণ্ডের কারণে। অতীতে বহু যুদ্ধ হয়েছে, বহু ধর্ষণকারীকে ধরা হয়েছে, কিন্তু রাষ্ট্র যেই মুহূর্তে তাকে আশ্রয় দিয়েছে, সর্বশক্তি দিয়ে ধর্ষণকারীকে রক্ষা করার জন্য যুদ্ধ পর্যন্ত করা হয়েছে। এটা হলো রাষ্ট্রের শক্তি। কিন্তু রাষ্ট্র সেই কাজটি না করে নিজেদের ক্রোধ, মনের ঝাল ঝাড়ার জন্য আওয়ামী লীগের নেতাদেরকে, যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে, তাদের বাড়ি ঘরকে, তাদের পরিবার পরিজনকে, তাদের সাহায্যকারীদেরকে যেভাবে রাষ্ট্রীয় শক্তি দ্বারা লাঞ্ছিত করেছেন, অপমান করেছেন, এই জন্য এই সরকারের উপরে আল্লাহর যে নিয়ামত, রহমত এবং বরকত ছিল, আমি বললাম মারেফতি কথা, সেগুলো উঠে গেছে। সেগুলো উঠে গেছে। যেদিন নারায়ণগঞ্জ হত্যাকাণ্ড হয়েছিল, 7 মার্ডার, যেদিন ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল, আমি প্রথম ব্যক্তি আওয়ামী লীগের সেই চোখের পানিতে অশ্রুসিক্ত হয়ে গুমের চাইতে ক্রস ফায়ার ভালো, এই শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে একটা লেখা লিখেছিলাম সম্পাদকীয়, আওয়ামী লীগের এমপি অবস্থায়। যদি অনেকে বলেন যে আপনি বলেন নাই, লিখে দেখেন। এরপর বহুবার টেলিভিশন টক শোতে বলছি যে এই ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে, চৌধুরী আলমকে যে গুম করা হয়েছে, এটার খেসারত দিতে হবে সবাইকে, সবাইকে দিতে হবে, এবং সেটা আওয়ামী লীগ দিচ্ছে। এবং একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দিতে হয়েছে। আমি প্রথম ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক করেছিলাম যে আপনি 32 নম্বর যেভাবে ভাঙলেন, আপনার স্থাপনাগুলো অক্ষত থাকবে না। আমি ভদ্রভাবে বলেছিলাম, তাই আমাকে কিছু করেনি। কিন্তু আনিস আলমগীর খুব নির্মম নিষ্ঠুরভাবে বলেছিলেন যে প্রত্যেকটা ইট গ্রামীণ ব্যাংকের খুলে খুলে নদীতে ফেলে দেওয়া হবে। আজ দেখেন তার অবস্থা কি। এই জিনিসগুলো মুনাফিকি হয়েছে। এই মুনাফিকি হওয়ার ফলে তাদেরকে বিদায় নিতে হয়েছে। আর বিদায়ের সময় উপদেষ্টাদের যে করুণ আরতি ছিল, যে আহাজারি ছিল, নিজেদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তাদের যে ভয় ছিল, তারা নিজেদের পরিবার পরিজন দ্বারা যেভাবে এখন লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যে এই 17 বর্ষের জন্য কি দরকার ছিল। আকিজ বশির গ্রুপের মালিক জনাব বশির, আমার সাথে একবার পরিচয় হয়েছিল, আমার খুব ভক্ত ছিলেন তিনি। তার বিরুদ্ধে কথা বলাটা আমার জন্য খুব কঠিন ছিল। বয়সে তিনি হয়তো আমার চেয়ে কয়েক বছরের ছোট হবেন। তো সেই বশির সাহেব, তিনি তার আপন ভুবনে অনবদ্য ছিলেন, তিনি সফলতম একজন মানুষ ছিলেন, কিন্তু এখানে এসে এই গ্রুপের মধ্যে পড়ে তিনি নামাজ কালাম পড়া মানুষ, সৎ মানুষ, ব্যবসা বাণিজ্য করে সফল হওয়া মানুষ, সেই মানুষ এই কুতুবে ফুরফুরানির কবলে পড়ে যেভাবে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, সারাটা জীবন তিনি এই অপমান নিয়ে তাকে বাঁচতে হবে। তার হাজার হাজার কোটি টাকার ব্যবসা, হাজার হাজার লোক তার কোম্পানিতে চাকরি করে, সবাই তাকে সম্মান করবে, সেলুট দেবে, কিন্তু মনের অজান্তে এই অল্প সময়ের মধ্যে তিনি যে অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, এটা তাকে তাড়া দিবে। এভাবে আমি সবার কথাই বললাম যে পরবর্তী জীবন, এই যে তারা যে আর্তনাদ করেছেন বিদায় বেলায়, শেষ ক্যাবিনেট মিটিংয়ে, কিংবা একান্ত আলাপ আলোচনায় মিডিয়ার সাথে যারা কথাবার্তা বলেছেন, কিংবা শপথ গ্রহণ অনুষ্ঠানে যেভাবে রেজওয়ানা অপমানিত হয়েছেন, অন্যান্য যারা যেভাবে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছেন, যেদিন সংসদ সদস্যরা শপথ নিলেন, এই দৃশ্য বাংলাদেশে সবার জন্য শিক্ষা। বিএনপি ক্ষমতা আছে, তাদেরকেও সতর্ক হতে হবে। তারা যেভাবে ক্যাবিনেট সাজিয়েছেন, লক্ষণ ভালো নয়। এখানে আল্লাহর রহমত হবে, বরকত হবে, ছায়া পড়বে, আল্লাহর ছায়া পড়বে। এই ক্যাবিনেটে বলেন তো কোন লোকটা আছে? আপনি ওই যে ইনু সাহেবের উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, এই এমপি এবং মন্ত্রী
যারা হয়েছেন তাদের কার কার বিরুদ্ধে এই অভিযোগগুলো নাই আপনারা একটু খুঁজে বের করেন। ফলে সাধু সাবধান, অতীত থেকে শিক্ষা নিন, বর্তমানের ব্যাপারে সতর্ক হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।